হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছি। আজকে লেকচারে সবাইকে অনেক বেশি স্বাগতম। আজকে আমরা যে সিকিউটা সলভ করতে যাচ্ছি সেখানে যদি দেখো যে বেনজিনের নাইট্রেশন হচ্ছে এবং নাইট্রেশন হচ্ছে আমাদের ওয়াই, এবং ওয়াই এর বিজারণে জ্যাড তৈরি হচ্ছে। অনেক ছোট একটা উদ্দীপক এখানে। তো এখানে C6H6 তো বললামই যে এটা আমাদের বেনজিন। সেই বেনজিনে যদি নাইট্রেশন করি তাহলে নাইট্রেশন আসলে ভাই কী তৈরি হয় বলো? নাইট্রেশন মানে হচ্ছে আমাদের HNO3 আর হচ্ছে H2SO4 ব্যবহার করতে হয়। সেখান থেকে আমরা পেয়ে যাই ওয়াই। ওয়াই মানে কি? তাহলে ওয়াই হচ্ছে আমাদের এখানে নাইট্রোবেনজিন হবে, নাইট্রেশনে নাইট্রোমূলক যুক্ত হয়ে যায়। তাহলে এখানে এই যে আমরা NO2 যুক্ত করে দিলাম। দেন এই নাইট্রোবেনজিনের কি হচ্ছে? বিজারণ ঘটতেছে, এবং বিজারণ ঘটা মানে হচ্ছে স্বাভাবিকভাবে এখানে এই যে O2 যে পার্টটা থাকে সেই O2 পার্টটা হচ্ছে বের হয়ে যায়। হ্যাঁ, এখানে থাকা O2 পার্টটা বের হয়ে যাবে এবং যৌগটা মূলত তৈরি হবে এইরকম অ্যানিলিন। তাহলে এই রিয়াকশনগুলো কিন্তু চলে আসতে পারে আমাদের কোশ্চেনে, যে এটা হয়ে যাবে এটা। তো আমরা আশা করি বুঝতে পারছি যে উদ্দীপকটা কি। এক্স ছিল হচ্ছে বেনজিন, এটা হচ্ছে আমাদের ওয়াই নাইট্রোবেনজিন, এন্ড দেন হচ্ছে জ্যাড। তো এখানে 3 নম্বর প্রশ্নটা বললো যে জ্যাড এবং মিথাইলামিনের মধ্যে কোনটি অধিক ক্ষারধর্মী। তো জ্যাড আর মিথাইলামিন কে কে? জ্যাড তো আমাদের অ্যানিলিন। এই যে আমরা যদি একটু খেয়াল করি, সলভিংয়ে চলে যাই, সরি তিন ছিল তাই না? তো সলভে যদি যাই, এখানে দেখো যে আমাদের জ্যাড মানে কি? অ্যানিলিন। অ্যানিলিনের মধ্যে নাইট্রোজেন আছে এবং নাইট্রোজেনের কাছে লন পেয়ার আছে। তো নাইট্রোজেনের কাছে এই লন পেয়ার থাকার কারণেই তো সে ক্ষারধর্মী হয়, আমরা তো জানি তাই না? লুইস ক্ষারকের সংজ্ঞা কি? আবার হচ্ছে যদি বলি মিথাইলামিনের কথা, তাহলে CH3 দিলাম আর এখানে দিলাম হচ্ছে NH2। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমাদের মিথাইলামিন। অ্যানিলিন আর মিথাইল অ্যামিন আলটিমেট ওয়েতে আমাদের কোনটা বেশি ক্ষারধর্মী হবে, এই জিনিসটা আসলে আমরা কিভাবে বুঝতে পারি? দেখো, উভয়ের মধ্যেই কিন্তু নাইট্রোজেন আছে এবং উভয়ের কাছে একটা করেই নাইট্রোজেন আছে, এবং প্রত্যেকটা নাইট্রোজেনের একটা করে লন পেয়ার আছে। তো খুব স্বাভাবিকভাবে মনে হতে পারে যে আমাদের এখানে কিন্তু লন পেয়ার অ্যামাউন্ট তো সেম। কথা আমরা কি বলি যে লন পেয়ার যারা দান করতে পারে তারাই তো ক্ষারক। লন পেয়ার যারা দান করতে পারে বা দান করে তারাই কিন্তু ক্ষারক। তো যদি তারা ক্ষারক হয়, এখানে তো দুইজনেরই একই সংখ্যক বা সমান সংখ্যক লন পেয়ার আছে, তাহলে দুইজনের ক্ষারকতা কি আলটিমেটলি আমাদের সেম হবে বা দুইজনের ক্ষারধর্মিতা কি আসলে সেম হবে? উত্তর হচ্ছে না। কেন হবে না? এদের সাথে থাকা আলাদা যে গ্রুপ আছে দুইটা, ওই দুইটা গ্রুপের দিকে আমাদের দেখতে হবে। এখানে থাকা এই গ্রুপটা হচ্ছে ফিনাইল গ্রুপ, আর এখানে থাকা এই গ্রুপটা হচ্ছে বা এই মূলকটা হচ্ছে আমাদের মিথাইল গ্রুপ। আজকে আমাদের মাথায় রাখতে হবে যে নর্মালি আমাদের যে অ্যালকাইল মূলকগুলো থাকে, অ্যালকাইল মূলক বলতে আমরা আর প্রকাশ করি, বা এখানে হচ্ছে CnH2n+1 তাই না? একটা হাত ফাঁকা। তো এগুলো আমরা কোনটা চিনি বলো? যে মিথাইল চিনি আমরা, n এর ভ্যালু 1 হইলে। তারপর হচ্ছে আমাদের ইথাইল চিনি। তো এই যে মূলকগুলো থাকে তাদের ভাই কি থাকে বলো? তাদের হচ্ছে ধনাত্মক আবেশধর্মিতা থাকে। ধনাত্মক আবেশধর্মিতা থাকলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তারা মূলত তারা যার সাথে যুক্ত থাকে বা যে গ্রুপের সাথে বা যে পরমাণুর সাথে যুক্ত থাকে সেই পরমাণুর ইলেকট্রন ডেনসিটি বাড়াতে পারে, সেই পরমাণুর ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করে দিতে পারে। কীরকম? যে আজকে NH2 তো ছিলই তার নিজের জায়গায়, আর তার সাথে যখন তুমি আলটিমেটলি এখানে CH3টাকে দিবা, তখন কিন্তু সেখান থেকে আলটিমেট ওয়েতে আমাদের এখান থেকে আলটিমেট ওয়েতে কিন্তু এই গ্রুপটা কিন্তু ইলেকট্রন পাস করে এই নাইট্রোজেনের দিকে, ইলেকট্রন পাস করে, অর্থাৎ এই কার্বন নিজে ধনাত্মক হয়ে তার যা ইলেকট্রন ছিল সেগুলো সব নাইট্রোজেনের দিকে সরাতে থাকে। তো এটাকে আমরা ধনাত্মক আবেশধর্মিতা বলি, যে মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপগুলো নিজেদের ইলেকট্রন ঘনত্ব সামনের গ্রুপের কাছে দিয়ে দিতে পারে। তো যখন দিয়ে দিবে তখন এই নাইট্রোজেনের চারপাশে কী হবে? ইলেকট্রন ডেনসিটি কী হবে? বেড়ে যাবে। তখন ভালো করে ভেবে দেখো যে ওর কাছে তো ভাইয়া লন পেয়ার ছিলই, এখন তার উপর তার কাছে আরও বেশি ইলেকট্রন আসতেছে এই মিথাইল মূলকের কারণে। তো এই চারপাশে তার ইলেকট্রন ডেনসিটি কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। ইলেকট্রন ডেনসিটি যার যত বেশি হবে তার দান করার ক্ষমতা তত বেশি হবে। তাহলে আমরা যেহেতু দেখতেছি ইলেকট্রন ডেনসিটি বেশি, তাহলে দান করার ক্ষমতাও কী হবে? বেশি হবে। এখন এটা তো আলটিমেটলি শুধু আমরা ওরটা দেখলাম তাই না? স্বাভাবিকভাবে তাহলে ওর সাথে আমাদের তুলনায় যেতে হবে কারটার?
ওই যে ফিনাইল অ্যামিনেটটা মানে হচ্ছে আমাদের অ্যানিলিনেটটা। তো এখানে এই যে আমাদের ফিনাইল, এখানে হচ্ছে NH2, এখানে কি ঘটে আমাদের যা জানতে হবে, এখানে আলটিমেটলি এই ফিনাইল কি তাকে মিথাইল থেকে বেশি ইলেকট্রন দেয় না কম দেয়? তো মেইন কথা ভাইয়া তোমাদের জানা উচিত, বা আমরা অলরেডি এগুলো পড়েছি, দেখেছিলাম যে এখানে থাকা এই ফিনাইল মূলক বা এই যে বেনজিন রিং রেজোনেন্সের মাধ্যমে কিন্তু এই ইলেকট্রন যুগলকে নিজের কাছে টেনে নেয়। আমরা কিন্তু অলরেডি তার ওরিয়েন্টেশনটা দেখেছিলাম। এটা সব থেকে ভালো হয় তুমি যদি আলটিমেট ওয়েতে 5টা স্টেপে এটার ওরিয়েন্টেশনটাকে দেখানোর মাধ্যমে বলো যে আজকে দেখা যায় যে এই যে নাইট্রোজেন থাকে সে তার লন পেয়ারটাকে মূলত কী করে, এই বেনজিন রিংয়ের এই কার্বনের সাথে নতুন বন্ধন বানাতে অংশগ্রহণ করায়, এবং এখান থেকে 5টা স্টেপ তুমি কমপ্লিট করে দাও। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এখানে ফিনাইল যখন নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে তখন নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি যা থাকার কথা ছিল তার থেকে অনেকাংশে কমে যায়। এখন যখন ইলেকট্রন ডেন্সিটি কমে যাবে, খুব স্বাভাবিকভাবে কি আমি বলতে পারি না যে এখানে আলটিমেটলি দান করার ক্ষমতাও কী হয়ে যাবে, কমে যাবে। তো দান করার ক্ষমতা কীভাবে বললাম আমরা, কমে যাবে। তাহলে এইবার আমরা যদি বলি যে তাহলে কোনটা আলটিমেট ওয়েতে বেশি ক্ষারধর্মী, অবভিয়াসলি আমাদের বলতে হবে যে মিথাইল অ্যামিন ইজ NH2 মিথাইল অ্যামিন ইজ মোর বেসিক দেন হচ্ছে কি আমাদের ফিনাইল অ্যামিন। কারণ হচ্ছে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন ডেন্সিটি বাড়ে, যে মূলত তার লন পেয়ারটা দান করতেছে। অন্যদিকে ফিনাইল অ্যামিনে বেনজিন রিংয়ের রেজোনেন্সের কারণে ইলেকট্রন ডেন্সিটি হ্রাস পেয়ে যায়। তো তোমাদের কাজ হচ্ছে এখানে এই ওরিয়েন্টেশনটা কিন্তু ফুল কমপ্লিট করা, ওরিয়েন্টেশনটা ফুল দেখিয়ে দেওয়া এবং এখান থেকে বাকি ব্যাখ্যাটা দিয়ে দেওয়া। তো আশা করি আমি বুঝাইতে পারছি মেইন কথা যে এখানে ক্ষারধর্মিতা কী হচ্ছে, বাড়তেছে। ওকে, তো এই পর্যন্ত যদি হয়ে যায়, এরপর পরের কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, বলছে 4 নম্বরে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে XY এবং Z এর সক্রিয়তার ক্রম বিশ্লেষণ করো। তা আমাদের কাছে XY Z কে ছিল আমরা যদি একটু দেখে আসি আরেকবার, X ছিল বেনজিন, Y ছিল নাইট্রোবেনজিন আর Z ছিল অ্যানিলিন। তো এদের ক্ষেত্রে আমরা সক্রিয়তার ক্রম আসলে কীভাবে ব্যাখ্যা করতে পারি, চলো একটু দেখি। এখানে মেইনলি বলা হয় জাস্ট যদি আমরা তাদের 4টা বিক্রিয়া দেখাতে পারি, 4টা না 3টা বিক্রিয়া দেখাইতে পারি তাহলে ইনাফ। তার সাথে তুমি চাইলে ওরিয়েন্টেশনগুলো দেখাতে পারো। আজকে বেনজিনে যখন আমরা নাইট্রেশন ঘটাই ভাইয়া HNO3, তখন দেখা যায় হচ্ছে কি আমরা এখানে কি পাবো H2SO4, আর এখানে হচ্ছে আমাদের 50 to 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। যখন আমরা এই রিয়াকশনটা দিব সেখান থেকে আমরা পেয়ে যাই হচ্ছে নাইট্রোবেনজিন, সেখান থেকে আমরা কি পেয়ে যাব, নাইট্রোবেনজিন পেয়ে যাব। অন্যদিকে এই একই বিক্রিয়া যদি আমরা নাইট্রোবেনজিনের জন্য দেখাতে চাই, নাইট্রোবেনজিনের সাথে যদি আমরা আবার নাইট্রেশন ঘটাতে চাই ফার্দার স্টেপে, তাহলে এখান থেকে আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিডের সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন দিব, এবং সেখান থেকে আমাদের কত লাগে জানো, 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে বিক্রিয়াটা কমপ্লিট হইতে। তার মানে এখান থেকে আমরা ক্লিয়ারলি মনে হয় বুঝতে পারি যে এই যে বেনজিন যত সহজে নাইট্রেশন দিচ্ছে, আমার নাইট্রোবেনজিন তত সহজে নাইট্রেশন দেয় না, কজ এখানে 50 থেকে 60 লাগতেছিল আর এখানে 100 লাগতেছিল। আগেরটাতে আমরা তো জানতাম বেনজিনে যে কোনো একটা কার্বন নাইট্রো বসালেই হইলো, বাট এখানে কিন্তু আমাদের এটা মেটা নির্দেশক, এটা মাথায় রাখতে হবে, NO2 মেটা নির্দেশক। তার মানে হয়তো এখানে বসাবো, নয়তো এখানে যে কোনো এক জায়গায় আমরা এই NO2টাকে বসাবো। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো এই দুজনের মধ্যে তো তুলনা করা শেষ, যে বেনজিন হচ্ছে নাইট্রোবেনজিন থেকে বেশি সক্রিয়। সেকেন্ড স্টেপে আমরা যদি অ্যানিলিনের সাথে বেনজিনের তুলনাটা করতে পারি যে এই দুইজনের মধ্যে কে বেশি সক্রিয়, তাহলে কিন্তু এই 3 জনের মধ্যে আমি একটা আইডিয়া পেয়ে যাচ্ছি যে ওভারঅল তাহলে কে বেশি সক্রিয় হবে। তো এখানে আলটিমেটলি আমাদের যে ঘটনা ঘটে যায় যে বেনজিনের সাথে আমরা যখন আলটিমেটলি অ্যানিলিনের তুলনা করব, তখন আলটিমেটলি কিভাবে এই তুলনাটা দেখাবো। এখানে সবথেকে উপযুক্ত যে বিক্রিয়াটা বলা যায় সেটা হচ্ছে, আজকে যখন আমরা বেনজিনের সাথে ক্লোরিনেশন করি অথবা ব্রোমিনেশন করি, এক কথায় হ্যালোজেনেশন করব। ধরো আমরা এখানে ব্রোমিন দিলাম, এই ব্রোমিনের সাথে যদি বেনজিনের ইলেকট্রোফিলিক বিক্রিয়া দেখাতে হয় সেক্ষেত্রে আমাদের হ্যালোজেন বাহক লাগে। ফর এক্সাম্পল অনাদ্র ফেরিক ক্লোরাইড লাগবে, অথবা হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড লাগবে।
এগুলো ইউজ করার পরে সেখান থেকে দেখা যায় বেনজিনের একটা হাইড্রোজেন সরে গিয়ে সেখানে হচ্ছে মূলত আমাদের ক্লোরিন বসে যায়, ঠিক আছে। এক্ষেত্রে বইয়ের মধ্যে মোস্ট অফ দ্য কেসে কোনো টেম্পারেচার উল্লেখ থাকে না, তো ধরে নেওয়া হয় অনেকটা যে কক্ষ তাপমাত্রা রিয়াকশনটা হচ্ছে। তাহলে বেনজিনের সাথে হচ্ছে ব্রোমিনের বিক্রিয়া অনাদ্র ফেরিক ক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ করলে সেখান থেকে আমরা ক্লোরোবেনজিন পাবো। অন্যদিকে আজকে যখন আমি বেনজিনের জায়গায় অ্যানিলিন নিচ্ছি, যখন আমরা বেনজিনের জায়গায় অ্যানিলিন নিব, তখন আলটিমেটলি কী করতেছেন, তখন দেখা যায় ভাইয়া যে আজকে আমাদের জাস্ট ব্রোমিন দ্রবণ হইলেই ইনাফ, শুধুমাত্র ব্রোমিনের অ্যাকোয়াস সলিউশন হইলেই ইনাফ, এখানে আর কোনো বিকারকের প্রয়োজন পড়ে না। অ্যানিলিনের সাথে ব্রোমিন কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া দিয়ে, কক্ষ তাপমাত্রায় 20 to 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিক্রিয়া দিয়ে দেখা যায় যে অ্যানিলিনের 3টা ডিফারেন্ট পজিশনে 3টা ব্রোমিন বসে যায়। একটা হচ্ছে অর্থ পজিশনে, একটা হচ্ছে আমাদের প্যারা পজিশনে, এবং আরেকটাকে দেখা যায় মূলত আমাদের আবার অর্থ পজিশনে। এবার এক কথা, এটা তো 1, এটা 1 হইলে ভাই এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4 অ্যান্ড এটা হচ্ছে 6। তার মানে আমরা বলি 2, 4, 6 ট্রাই ব্রোমো অ্যানিলিন তৈরি হয়ে যায়। তাহলে তোমার মনে হয় আসলে এতটুকু গেস করা উচিত যে আলটিমেট ওয়েতে আমরা দেখতে পাচ্ছি বেনজিন যেখানে মাত্র এক স্টেপে মাত্র একটা ক্লোরিন বা ব্রোমিন, সরি আমি এটা কী করছি, এখানে কিন্তু খুব স্বাভাবিকভাবে আমি ব্রোমিন ইউজ করছিলাম, বাট ক্লোরিনেশন বলার কারণে ঝামেলাটা হয়েছে। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্রোমিন দিতে হবে। তো ধর আমরা ব্রোমিন দিয়ে দিলাম আলটিমেট ওয়েতে, তো যেখানে ব্রোমিন এক স্টেপে যুক্ত হয়ে যাচ্ছিলো সেখান থেকে আলটিমেটলি কিন্তু এখানে আমাদের অ্যানিলিনে প্রায় একই সাথে 3টা ব্রোমিন অ্যাটাচ হয়ে যাচ্ছে। তাহলে খুব স্বাভাবিকভাবে বোঝা যায় যে আজকে অ্যানিলিনের যে রিঅ্যাক্টিভিটি সেটা বেনজিন অপেক্ষা বেশি। এই জিনিসটাকে আরও বেশি প্রমাণ করা যায় যদি আমরা এখান থেকে ওই অ্যানিলিনের ওরিয়েন্টেশনটা দেখাই। তাহলে এখান থেকে তোমাদের কাজ হচ্ছে অ্যানিলিনের ওরিয়েন্টেশনটা দেখানো এবং তার সাথে হচ্ছে এই 4টা বিক্রিয়া দেখানো। তো এই 4টা বিক্রিয়া যদি তুমি দেখাও, এই কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার করা হয়ে যাবে আশা করি। তো আশা করি বুঝাইতে পারছি যে কোয়েশ্চেন ওভারঅল আমাদের ছিল যে XYZ বেনজিন, নাইট্রোবেনজিন আর অ্যানিলিনের মধ্যে কোনটা বেশি সক্রিয়। তাহলে সব থেকে বেশি সক্রিয় ছিল অবভিয়াসলি আমাদের হচ্ছে অ্যানিলিন, কজ অ্যানিলিনের হচ্ছে গিয়ে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারেই অনেক বেশি করে বিক্রিয়া দিচ্ছিল। অন্যদিকে এখান থেকে নাইট্রোবেনজিন আর বেনজিনের মধ্যে দেখা গেল যে বেনজিন 50 to 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিক্রিয়া দিলেও নাইট্রোবেনজিনের বিক্রিয়া দেওয়ার জন্য 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের প্রয়োজন ছিল। তাহলে একেবারে লাস্ট লাইনে সব থেকে বেশি সক্রিয়তা তাহলে অ্যানিলিনের হবে, অথবা যদি আমরা এভাবে যাই যে এটা হচ্ছে আমাদের নাইট্রোবেনজিন থেকে বেশি সক্রিয়তা আসবে হচ্ছে বেনজিনের, অ্যান্ড দেন বেনজিন থেকে বেশি সক্রিয়তা আসবে মূলত আমাদের অ্যানিলিনের। আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।